আসুন আজ আমরা একটু গভীরে যাই। পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্র নম্বর ৪৮ অর্থাৎ রাতুয়া। এই বিশ্লেষণটা কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। আমরা শুধু তথ্যের ওপর ভিত্তি করে এখানকার আসল ছবিটা বোঝার চেষ্টা করব। রাতুয়ার মাটি, মানুষ, তাদের আশা আকাঙ্ক্ষা আর তার ফলে কিভাবে সেখানকার রাজনৈতিক সমীকরণগুলো বদলে যাচ্ছে সেটাই দেখব আমরা। আসলে কেন্দ্রটা পশ্চিমবঙ্গের বড় রাজনৈতিক বদলের একটা জ্বলজ্বন্ত উদাহরণ। তো আমরা কিভাবে এগোব? দেখুন, 4টে ধাপে আমরা পুরো বিষয়টা দেখব। প্রথমে আমরা বুঝব মাটির স্পন্দন, মানে এখানকার মানুষের জীবন আর সমস্যাগুলো। তারপর আমরা ডেটা বিশ্লেষণ করে দেখব ভোটারদের মন ঠিক কোন দিকে যাচ্ছে। তৃতীয় ধাপে আমরা নির্বাচনের ফলাফলের কারণগুলো নিয়ে কাটাছেঁড়া করব। আর সবশেষে একটা ভালো প্রশাসনের রূপরেখা কেমন হতে পারে তা নিয়েও আলোচনা করব। চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক, মানে একেবারে মাটির কাছাকাছি গিয়ে দেখি উত্তরবঙ্গের এই বিধানসভা কেন্দ্রের বাস্তব পরিস্থিতিটা ঠিক কী, এখানকার মানুষের জীবনযাত্রা কেমন আর কী ধরনের চাপের মধ্যে তাদের দিন কাটে। এই যে রাথুয়া, এটা মালদা জেলায় পড়েছে। ভৌগোলিকভাবে এটা উত্তরবঙ্গের সমতল ভূমির একটা অংশ। এখন দেখুন, এখানকার সমস্যাগুলো কিন্তু দার্জিলিং বা জঙ্গলমহলের মতো নয়, একেবারে অন্যরকম। গঙ্গা নদীর খুব কাছে হওয়ায় এর জীবনে আশীর্বাদ যেমন আছে তেমনি অভিশাপও কিন্তু জড়িয়ে আছে। রাতুয়ার অর্থনীতির হৃৎপিণ্ডটা কি জানেন? কৃষি। এখানকার প্রায় ৬৫% মানুষই সরাসরি চাষবাসের সঙ্গে যুক্ত। হয় তারা নিজেরা চাষি, নয়তো ক্ষেতমজুর। মানে বোঝাই যাচ্ছে তাদের ভালো মন্দ সবকিছুই নির্ভর করে মাটির ওপর, ফসলের ওপর আর বাজারের দামের ওপর। কিন্তু এই মাটির সঙ্গে যে শুধু আশীর্বাদ জড়িয়ে আছে তা কিন্তু নয়, সমস্যাও অনেক। একদিকে গঙ্গার বন্যা আর ভাঙন তো আছেই, যা প্রায় লেগেই থাকে। আবার অন্যদিকে এখনও প্রায় ১/৪ গ্রামে পাকা রাস্তা নেই। ভাবুন একবার, স্থানীয়ভাবে কাজ নেই, তাই যুবকদের বাইরে যেতে হচ্ছে। আর যারা ধান চাষ করছেন তারা ন্যায্য দাম পাচ্ছেন না। তো এই সব নিয়েই তো মানুষের মনে ক্ষোভ জমছে, তাই না? বেশ, মাটির কথা তো হলো, এবার চলুন একটু ডেটার দিকে তাকাই। এই সংখ্যাগুলো আমাদের কি বলছে? এই সংকেতগুলো বুঝলেই এখানকার রাজনৈতিক চালচিত্রটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, রাতুয়ার রাজনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি হল এর জনসংখ্যা। প্রায় ৭৯% মুসলিম আর ২১% মতো হিন্দু। এর মধ্যে তপশিলি জাতির সংখ্যাও প্রায় ৬ থেকে ৭%। তো এই যে একটা সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ গঠন, এটাই কিন্তু এখানকার রাজনীতির সব হিসেব নিকাশ ঠিক করে দেয়। ২০২১-এর নির্বাচনে ভোট পড়েছিল ৭৭.৬%। এটা কিন্তু বিশাল একটা সংখ্যা। এর মানে একটাই, এখানকার মানুষ ভীষণভাবে সচেতন। তারা তাদের মতো জানাতে চায়। আর নেতাদের জন্য এটা একটা বড় সিগন্যাল যে তাদের কিন্তু কাজের জবাবদেহি করতে হবে। ফলাফলের দিকে একবার তাকান। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমর মুখোপাধ্যায় প্রায় ৬০% ভোট পেয়ে জিতেছেন, আর বিজেপি পেয়েছে ২৫% মতো। মানে জয়টা বেশ বড়, কিন্তু আসল গল্পটা এই সংখ্যার পেছনে লুকিয়ে আছে। প্রশ্নটা হলো, এই জায়গায়, এই পরিস্থিতিতে আমরা এলাম কি করে? মাত্র ৫ বছরে এত বড় বদল কিভাবে হলো? এই স্লাইডটা দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। ২০১৬তে ছবিটা ছিল সম্পূর্ণ অন্যরকম। কংগ্রেস জিতেছিল প্রায় ৫২% ভোট পেয়ে, আর তৃণমূল ছিল দ্বিতীয় স্থানে। বিজেপি তখন কোথাও ছিলই না। আর মাত্র ৫ বছর পর ২০২১-এ দেখুন, তৃণমূল ১ লাফে ৬০%, আর বিজেপি সোজা প্রধান বিরোধী দল। কংগ্রেস আর বামেদের ভোটটা প্রায় পুরোটাই যেন উবে গেল। কি অসাধারণ একটা পরিবর্তন, তাই না? তো এই যে এত বড় একটা বদল হলো, এর কারণটা কি? একদিকে ছিলেন একজন পুরনো পরিচিত মুখ, আর অন্যদিকে ছিল মানুষের মনে জমে থাকা একরাশ ক্ষোভ। আসুন এই ফলাফলের ব্যবচ্ছেদ করা যাক। যিনি জিতেছেন সমর মুখোপাধ্যায়, তিনি একজন পোড়খাওয়া রাজনীতিবিদ। তার জোরের জায়গাটা হল এলাকার মানুষের সাথে তার গভীর যোগাযোগ। বিশেষ করে সংখ্যালঘু ভোটটা তার ব্যক্তিগত ভোট ব্যাংক। আর শাসক দলে থাকার সুবিধাও তো আছেই, কিন্তু দুর্বলতাও কম নয়। বয়স হয়েছে, শরীরটাও একটা ফ্যাক্টর। বারবার দল বদলানোর জন্য একটা সুবিধাবাদী তকমাও জুটেছে। আর অনেক দিন ধরে ক্ষমতায় থাকার ফলে মানুষের মধ্যে একটা ক্লান্তি তো আসেই। অন্যদিকে বিজেপি কি স্ট্র্যাটেজি নিয়েছিল? তারা গোটা রাজ্যেই একটা পরিবর্তনের হাওয়া তোলার চেষ্টা করছিল। তাদের ফোকাস ছিল দুর্নীতি আর হিংসার রাজনীতির বিরুদ্ধে। আর তারা টার্গেট করেছিল এলাকার যুব সমাজ এবং কৃষক ওবিসি সম্প্রদায়কে। এভাবেই কিন্তু ওরা নিজেদের সংগঠনটা বাড়িয়ে প্রধান বিরোধী শক্তি হয়ে উঠল। একটা খুব জরুরি বিষয় হলো বিশ্বাস। দেখুন, ডেটা বলছে সরকারি যোজনাগুলো মানুষের কাছে ঠিকঠাকই পৌঁছচ্ছে, কিন্তু তারপরেও একটা বড় সমস্যা রয়ে গেছে, আর সেটা হলো দুর্নীতি। এই যে কাটমানির অভিযোগ, এটা মানুষের বিশ্বাসে একটা বড় চিড় ধরিয়ে দিয়েছে।
কাজ হওয়া সত্ত্বেও দুর্নীতির এই ধারণাটা সবকিছুকে নষ্ট করে দিচ্ছে। তাহলে এখন উপায় কি? ভবিষ্যতে যদি রাতুয়ার মানুষের মন জয় করতে হয় তাহলে নেতাদের ঠিক কি করতে হবে? একটা ভালো প্রশাসনের রূপরেখা ঠিক কেমন হতে পারে? মানুষের অভিযোগগুলো যদি আমরা শুনি তাহলে কয়েকটা জিনিস বারবার উঠে আসবে। সরকারি কাজের জন্য কাটমানি বা ঘুষের সমস্যা, ৩৪ নম্বর জাতীয় সড়কের ভয়ঙ্কর অবস্থা, বন্যার ত্রাণের টাকা নয়ছয় হওয়া, আর স্থানীয় ছেলেমেয়েদের জন্য চাকরির অভাব। আর তার ওপর শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তো ব্যাপক ক্ষোভ রয়েছেই। এই সমস্যাগুলো সমাধানের জন্য কিন্তু কিছু বড় মাপের পরিকল্পনার প্রস্তাবও রয়েছে। যেমন ধরুন, প্রায় ২০০০ কোটি টাকা দিয়ে NH4 সারানো, এতে ব্যবসা বাণিজ্য বাড়বে, দুর্ঘটনাও কমবে। ৫০০ কোটি টাকা দিয়ে বন্যা আটকানোর ব্যবস্থা করা, যাতে চাষের জমি আর ঘরবাড়ি বাঁচে। আর ৩০০ কোটি দিয়ে একটা কৃষিভিত্তিক কারখানা তৈরি করা, যাতে এখানেই এলাকার ছেলেমেয়েদের কাজ তৈরি হয়। এগুলো শুধু স্বপ্ন নয়, এগুলোই হতে পারে আসল সমাধান। তো এই সব কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা চতুর্মুখী বা চারদিকের স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে। ১. সরকারের ভালো কাজগুলো তুলে ধরা। ২. দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া। ৩. সবার, বিশেষ করে মহিলাদের সুরক্ষার আশ্বাস দেওয়া। আর ৪. মানুষের অভিযোগ শোনার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার করা। এই ৪টে দিক একসঙ্গে কাজ করলে একটা শক্ত ভিত তৈরি হতে পারে। শেষ পর্যন্ত রাতুয়ার মানুষের সামনে প্রশ্নটা একটাই, তারা কি পুরনো ব্যবস্থাকেই চালিয়ে নিয়ে যেতে চায়, নাকি তারা একটা সম্পূর্ণ নতুন ধরনের পদ্ধতিগত পরিবর্তন চায়? এই সিদ্ধান্তটা কিন্তু তাদেরই নিতে হবে। একটা জিনিস পরিষ্কার, রাতুয়ার মানুষ কিন্তু খুব সচেতন। তারা জানে নেতাদের থেকে কিভাবে কাজ আদায় করে নিতে হয়। তাই ভবিষ্যতে তার হাতেই ক্ষমতা থাকবে যে তাদের রুটিরুজি, রাস্তাঘাট আর বিশ্বাস, এই ৩টে জিনিসের খেয়াল রাখতে পারবে। দিনের শেষে মানুষের কথাই তো শেষ কথা।